একটা জরুরি এবং তরতাজা খবর পাওয়া গেল। খবরটা হলো যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, হাইকমিশনারকে হত্যার হুমকি। আচ্ছা, তাই নাকি? তো এটা একটা তরতাজা খবর এবং এটা কিন্তু মানে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ছিল আসলে খবরটা। বাংলাদেশে এই যে বিভিন্ন যে ভারতীয় হাইকমিশনের অফিস টফিস আছে বা ভিসা সেন্টার আছে, সেখানে তো দেখলাম যে বাংলাদেশের তৌহিদি জনতা তারা নানাভাবে গিয়ে আক্রমণ করার চেষ্টা করছে। রাজশাহী বা চিটাগাং কোথায় জানি, সহকারী হাইকমিশনের বাড়ির কাছে গিয়ে সেখানে ইট পাটকেল ঢিল টিল ছুটছে। তারপর আরও দুই একটা জায়গায় তারা তো আক্রমণের চেষ্টা করছে। তো বাংলাদেশের সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী অনেক কষ্টকর সৎ করে তাদেরকে থামিয়েছে। এর জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া যেতে পারে। কারণ ঘটনা যদি ঘটে যেত, অর্থাৎ কোনো জায়গায় যদি এই মবকারীরা, তৌহিদি জনতা সত্যিকার অর্থে এই যে হাইকমিশন অফিস যদি ভেঙে দিত, পুড়িয়ে দিত এবং কোনো ভারতীয় হাইকমিশনের অফিসের কোনো কর্মকর্তাকে যদি ফিজিক্যালি অ্যাসল্ট করতো বা ঘটনাচক্রে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যদি মেরে ফেলতো, তাহলে তো আমার ধারণা যে ভারত খুব বেশি দেরি করতো না, বাংলাদেশের বিরুদ্ধে একেবারে সরাসরি যুদ্ধ ঘোষণা করতো। আমার কাছে সেরকমই মনে হয়। তো বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ করে ওই সেনাবাহিনীই তারা মনে হয় যে ঘটনার গুরুত্ব অনুধাবন করে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করেছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এতদিন ধরে আমরা কিন্তু এই বাংলাদেশে কত প্রকারে হাইকমিশনের অফিসে, মানে ভারতীয় হাইকমিশন অফিসে আক্রমণের যে বিষয়গুলো, এগুলো নিয়ে খবর পড়ছিলাম এবং একই সঙ্গে আমরা কিন্তু আশা করছিলাম যে খুব দ্রুত হয়তো ভারতেও বাংলাদেশের যে হাইকমিশন আছে সেখানেও এরকম ঘটনা ঘটবে। এটা কিন্তু আমাদের একটা ছিল, কারণ এটাই তো প্রতিক্রিয়া হিসাবে এটাই তো হওয়ার কথা, তাই না? যাই হোক, অবশেষে কিন্তু আসছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভারতে বিষয়টা কিন্তু এরকম ব্যাপকভাবে হয় নাই। অর্থাৎ বাংলাদেশে যেমন তৌহিদি জনতা শতে তারা দল বেঁধে গভীর রাতে গিয়ে এই যে ভারতীয় হাইকমিশন অফিসে গিয়ে হামলা চালানোর প্রস্তুতি গ্রহণ করেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাংলাদেশের জমিনে ওই ভারতের কোনো অস্তিত্ব থাকবে না, এই জন্য নানা রকম উস্কানিমূলক তারা স্লোগান দিয়েছে। তো এবং বেশ কয়েক জায়গায় বাংলাদেশে যে তৌহিদি জনতা এই কাজটা করছে, অর্থাৎ বেশ কয়েকটা ওই ভারতীয় হাইকমিশন অফিসে, তাই না? তো সেই দিক দিয়ে হিসাব করলে ভারতে যেটা করছে এটা খুব বেশি না, হালকা টাইপের। ওই যে দিল্লিতে যেখানে বাংলাদেশের হাইকমিশন আছে, তো আমি যেটা খবর দেখলাম যে সেখানে বস্তুত ওই যে 25-26 জন লোক মনে হয় তারা হঠাৎ করে গাড়িতে করে এসে ওখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ছিল তাদের সামনে দিয়ে নাকি ভিতরে গেছে এবং সেটাও নাকি রাতের বেলা। তারপর ওই যে খুব জ্বালাময়ী কিছু উস্কানিমূলক স্লোগান দিয়েছে এবং তারপরে বলছে যে বাংলাদেশের হাইকমিশনারকে মেরে ফেলো, এরকম কিছু। তো যাই হোক, আসল ঘটনা হচ্ছে এটা হলো বাংলাদেশে যে ঘটনা ঘটে যাচ্ছিল তারই প্রতিক্রিয়া হিসেবে ঘটছে। এখন প্রশ্ন হলো পুলিশ ওদেরকে বাধা দিল না কেন? এইটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। কেন বাধা দেয় নাই জানেন? আমার কাছে যেটা পরে মনে হয়েছে সেটা হলো যে বাংলাদেশে যেহেতু ভারতীয় হাইকমিশনার নিয়ে বা কমিশনে আক্রমণ নিয়ে উত্তেজনাপূর্ণ বহুত কর্মকাণ্ড, তারপরে কিসা কাহিনী খবর ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, তাহলে অবশ্যই প্রতিক্রিয়া হিসেবে ভারতে বাংলাদেশের হাইকমিশন অফিসেও এরকম কিছু হওয়ার কথা না, কিন্তু তা তো কিছু হচ্ছিল না। তাহলে কিছু তো হতে হবে, তাই না? তো যেহেতু এখানে শত শত বা হাজার হাজার লোক এই যে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে হামলা টামলা করার প্ল্যান তারা করে নাই বাংলাদেশে তৌহিদি জনতার মতো, তো সেই হেতু ওই যে 20-25 জন যারাই নাকি গেছে পুলিশ মনে হয় অ্যালাউ করছে, বলছে যে ঠিক আছে তোরা এক কাম কর, একটু সামনে গিয়ে স্লোগান দে, তবে ঢিল মিল মারিস না, কারণ বাংলাদেশে যা ঘটে যাচ্ছে তার প্রতিক্রিয়া হিসেবে আমাদের তো কিছু তো করা উচিত। কিন্তু ভারতে দুঃখজনকভাবে লোকজন তেমন হয় নাই, আসলে কাজকামে মনে হয় ব্যস্ত ছিল। আর মানুষের কাজকাম থাকলে তো তারা গিয়ে মিছিল করে তো ফালতু ওই চিৎকার করবে না, তাই না? অসভ্যতামি করবে না, এটাই তো নিয়ম। এখন বাংলাদেশে
আমরা দেখতে পাচ্ছি যে হাজারে হাজারে না লাখে লাখে লোকজনের পেশা হয়ে গেছে মপ করা, এবং এগুলো করে মনে হয় ভালো আয় উপার্জন করে। তা নাহলে এরা খায় কি? এদের কাজ কাম নাই। বাংলাদেশেই যে দেখেন যে হাজার হাজার লাখ লাখ লোক গোটা বাংলাদেশে ছড়িয়ে বিভিন্ন জায়গায় পালাক্রমে মব করে যাচ্ছে। যদি এটা নিয়ে একটা ভিডিও করেছি যে বাংলাদেশে এখন মব করা একটা দুর্দান্ত আকর্ষণীয় পেশা হয়ে দাঁড়িয়েছে। খেয়াল করবেন যে বাংলাদেশে যারা মব করে এরা অধিকাংশ কিন্তু এই যে যুবক শ্রেণী, তাই না? এবং বেশ কিছু একটা চেহারা ছবি দেখলে মনে হয় যে তারা মাদ্রাসার ছাত্র। তো এদের খেয়ে দেয়ে কাম নাই, সারাদিন এইগুলো করে বেড়া, আজকে এখানে কালকে ওখানে, ভাঙচুর জ্বালাও পোড়াও। তো এদের পেট চলে কেমন, এদের পরিবার চলে কেমনে, বা এদের নিজেদের খরচ চলে কেমনে, টাকা কোথা থেকে পায়? নিশ্চয়ই এদেরকে দিয়ে যারা মপ করায় তারা এদেরকে টাকা ঢুকে দেয়, তাই না? ধরেন 50 জন লোক জোগাড় করলো, পার হেড 1000 টাকা ধরা দিল বা 2000 টাকা দিল, 1 লক্ষ টাকা দিয়ে কোনো একটা প্রতিষ্ঠানের ওইখানে গিয়ে বললো যে এদের ভাঙচুর কর, তাই না? তো মানে এটা তো একটা ভালো পেশা, খারাপ কি? দিন মজুরি দিলে তো ভাই 500-600 টাকার বেশি পাইতো না, আর রিক্সা চালাইলে ওই ওর বেশি পাইতো না। তো 2000 টাকা পকেটে নিয়ে যদি এক জায়গায় গিয়ে ভাঙচুর করলাম, আর ফাঁকে ঝোঁকে ওখানে যদি কোনো দামি জিনিস টিনিস পাইলাম হাতে নিয়ে চলে আসলাম, তাই না? অন্তত কিছু লোহা লাকড়ি টুকরা টাকরা পাইলেও তো নিয়ে এসে ওই ভাঙ্গারির দোকানে বিক্রি করা যায়। তো এটা লাভজনক পেশা না? তো বাংলাদেশে কলকারখানা তো অনেক বন্ধ হয়ে গেছে, লাখ লাখ লোক বেকার হয়ে গেছে, তাই না? অনেকেরই তো কাজ নাই। তো এরা এখন কি করবে? আমার ধারণা এরা এই মবের মধ্যে ঢুকে পার হেড পহেটো সব পায়, যে বা যারা এদেরকে দিয়ে করাচ্ছে। এবং এর থেকে বোঝাও যায় যে বাংলাদেশে অস্থির পরিবেশ এবং বিশৃঙ্খল পরিবেশ এবং অরাজকতা চালানোর জন্য এখনও বিপুল পরিমাণ পয়সা এদের পিছনে খরচ করা হচ্ছে, এবং যার একটা বড় অংশ দেশের বাইরে থেকে আসে, আমার কাছে এটা মনে হয়। তো যাই হোক, এখন বাংলাদেশে তো বেকারের কোনো পরিসীমা নাই, বিপুল সংখ্যক লোকজন বেকার। অর্থাৎ মব যদি আপনি করতে চান খুব ইজিলি আপনি লোক পেয়ে যাবেন কিছু টাকা টুকা দিলে। বাট ভারতে লোকজন তো বেকার একটু কম, বিশেষ করে দিল্লি টিল্লি, ওখানে তো বেকার আরও কম, লোকজন কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে। ওখানে তো ডাক দিলে ওই এসে ওই মিছিল করবে বা মব করবে না, সেটা তো করতে পারবে না। তারপরেও মনে হয় যে ভারতে ওই যে বিজেপি আছে না, RSS শিবসেনা মেনা, আমার ধারণা ওরা 20-25 জন লোক জোগাড় করছে। আর এটাই তো 1000 রুপি বা 1500-2000 টাকা ধরিয়ে দিয়েছে ওরাও। এই যা তোরা একটু বাংলাদেশ হাই কমিশনে গিয়ে একটু সিল্লা শিকার কর, একটু হুমকি দামকি দে, তা নাহলে তো আমাদের মান ইজ্জত থাকে না। বাংলাদেশে তো আমাদের হাই কমিশন অফিসে গিয়ে তো বহুত ঝামেলা করছে। তো আমরা যদি মোটে কিছু না করি তাহলে বাংলাদেশের লোকজন মনে করবে যে আমরা এলাম কাপুরুষ। এই হেতু বেশি খরচ করে নাই, মনে করেন 25 জন, তো মনে করেন 1000 টাকা হয়তো দিয়েছে, 25,000 টাকা, আচ্ছা 2000 টাকা ধরেন, 50,000 টাকা ধরিয়ে দিয়েছে, তাই না? পারের 2000, যাও এখানে একটু চুলাসি কর। আর এটা ভালো করে এই জিনিসটা প্রকাশ করার জন্য ওই বাংলাদেশ হাই কমিশন অফিসের সামনে যে ওদের যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিল তাদেরকে বলছে যে ঠিক আছে তোরা এক কাজ কর, মানে পুলিশদেরকে বলছে এরা যে ভাঙচুর টুর কিছু করবে না, 20-25 জন না, বেশি তো না। তো এরা যে একটু চিল্লাচিল্লি উস্কানিমূলক কথাবার্তা বলবে, অন্তত মিনিট 5-7-10 মিনিট তো এদের টাইম দিতে হবে, যেমন খবরের কাগজে আসবে, মিডিয়াতে আসবে, তাই না? এই জন্যে মনে হয় যে ওই পুলিশ এদেরকে বাধা টাধা দেয় নাই। ধরেন যে কয়েকশো যদি হতো তাহলে তো অবশ্যই বাধা দিত, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু ভারতের লোকজন দেখেন কত মানে কি বলা যায়, লোক খুঁজে হয় নাই। মিছিল করবে বাংলাদেশ হাই কমিশনের এগেনস্টে, লোক খুঁজে হয় নাই। তারপরে বিজেপি বা শিবসেনা ওই যে পার হেড 2000 টাকা ধরিয়ে হয়তো কিছু লোক জোগাড় করছে। তো পয়সা কড়ি খরচ করবে না তাহলে কি হয়? বাংলাদেশে যারা মপ করে বেড়াচ্ছে এদের পিছনে লাখে লাখে কোটিতে টাকা খরচ করা হচ্ছে। তোমরা ভারতের লোকজনরা 1 পয়সা খরচ করবো না, বাংলাদেশের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে আসবে, মস্কারি। হ্যাঁ, এই ভারতের আসলে তো এরা কিপ্টে, তাই না? আসলে তো এরা কিপ্টে, পয়সা খরচ করবে না, অথচ বাংলাদেশের বিরুদ্ধে তারা কি যুদ্ধ করার স্বপ্ন দেখে। ফাজলামের একটা সীমা থাকা উচিত। ধন্যবাদ।